আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এ ভিডিও ইন মাই চ্যানেল উইথ ইউর বং ওয়ান্ডার। তো আজকের ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে হল্যান্ড পার্কে, যেটা সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টার্ন সাইডে। অঞ্চলটার নাম হচ্ছে কেনসিংটনে অবস্থিত, যেটা আসলে প্রাচীনগতভাবে ইংল্যান্ডের সব জায়গায়, আসলে ইউকের সব জায়গায় মোটামুটি রয়্যাল নামে পরিচিত। তো এই জায়গাটার এক্সাক্ট নামটা হচ্ছে রয়্যাল বরো অফ কেনসিংটন অ্যান্ড চেলসি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, ইংল্যান্ডের যতগুলি জায়গা রয়েছে তার মধ্যে হল্যান্ড পার্কের যে অঞ্চল, মানে হচ্ছে কেনসিংটন, এই জায়গাটা লন্ডনের মধ্যেও সবচেয়ে এক্সপেন্সিভ রেসিডেন্সিয়াল এরিয়াগুলোর মধ্যে একটা। এখানে বিখ্যাত কিছু মানুষ যেমন ভিক্টোরিয়া বেকহাম, ডেভিড ক্যামেরুন, এড sheeran, এদের মতো মানুষ বসবাস করেছে। এবং এর আশেপাশে বিভিন্ন দেশের যে অ্যাম্বাসি, যেমন আজারবাইজান, ইউক্রেন, গ্রিস, জর্ডান, রাশিয়া, এই সবগুলি অ্যাম্বাসি আর আশেপাশে রয়েছে। তো এখন আমরা আসলে হল্যান্ড পার্কে যাওয়ার আগে চলেন হল্যান্ড পার্কের হিস্ট্রিটা সম্পর্কে একটু জানি। এটা টোটাল 54 একরের একটা জায়গা, যেটা হচ্ছে প্রিভিয়াসলি ইট ওয়াজ ইউজড অ্যাজ আ কোপ ক্যাসেল, যেটা হচ্ছে লার্জ জোকবিন ম্যানশন এর একটা জায়গা ছিল, যেটা আগে, মানে প্রাচীনকালে যখন আসলে ওদের বিভিন্ন রাজা রানীরা এটা একটা হিডেন প্লেস হিসেবে ইউজ করত। তো 1700 সেঞ্চুরিতে ওয়াল্টার কপ এই জায়গাটা আসলে, উনি ছিল একজন চ্যান্সেলর। উনি কিং জেমস ওয়ানের আন্ডারে কাজ করতো চ্যান্সেলর হিসেবে। তিনি এই জায়গাটার প্ল্যান করে এবং এটার তৈরি করে। তো পরবর্তীতে এটা আসলে আর্ল হল্যান্ডের যে ওয়াইফ, তার আন্ডারে এটার নাম করা হয় হল্যান্ড হাউস। তো এই হচ্ছে সেই হল্যান্ড হাউস। এখন আমরা এখানে পৌঁছে গিয়েছি। তো এখান থেকে নামলাম। নামার পরে এখানে আপনারা এই এরকম ম্যাপটা দেখতে পারবেন হল্যান্ড পার্কের। পরবর্তীতে এখানে সোজা হাঁটলে এটা দেখা যায়। তো যে হিস্ট্রির কথা যে বলতেছিলাম, তো হল্যান্ড হাউসটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব ব্যাডলি ড্যামেজ হয়ে যায়। তো পরবর্তীতে এটা ওই ইয়ুথ হোস্টেল হিসেবে ইউজ হয়। যেই সামনের এখানে টোটাল 4টা ভাগে বিভক্ত, যার মধ্যে প্রথম সাইজে এই সাইডটা যে দেখতেছেন, এটা হইতেছে ফ্রন্ট ট্যারেস হিসেবে ইউজ হইতো, এবং আরও 3টা সাইড রয়েছে। তো এখন আমরা এখানে পৌঁছানোর পরে সোজা হাঁটলে, যখন আপনার এদিক দিয়ে সোজা হাতের বামে আমরা চলে আসি, হাতের বাম দিয়ে হাঁটলে এখানে এরকম একটা সারপ্রাইজ রয়েছে। এখন দেখেন সারপ্রাইজটা এরকম, একদম আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন ময়ূর হাঁটতেছে। তারপরে বিভিন্ন পশু পাখি একদম চোখের সামনে, একদম মানে দূরে চলাবেন, আপনার হাঁটবেন তো হাঁটার পাশে এখানে দেখতে পারবেন। এই যে ময়ূরগুলো দেখতে পাচ্ছেন, দুর্ভাগ্যবশত ময়ূরগুলো আসলে পেখম খোলেনি, আর আপনারা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন পাখির আওয়াজ শুনতেই পাচ্ছেন। এই হল্যান্ড পার্কটা হচ্ছে এতটাই সুন্দর। এই যে এই ময়ূরের পাশাপাশি এই পাখিটা দেখবেন, এই পাখিটার নাম আমি জানি না, যদি কেউ জানা থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পর আমরা এখান থেকে বের হয়ে হল্যান্ড পার্কের যেই আরেকটা অংশ, যেটা হইতেছে কাইটো গার্ডেন। কাইটো গার্ডেন আসলে একটা জাপানিজ গার্ডেন, যেটা মানে এই হল্যান্ড পার্কের এই অংশটা এই কাইটো গার্ডেনের অনুযায়ী বিল্ড করা। এটার নাম দিয়েছে ওরা হচ্ছে ফুকুশিমা গার্ডেন। তো এই ফুকুশিমা গার্ডেনটা জাপানিজ একটা গার্ডেন, যেটা 1992 সালে প্রথম জাপানিজ যে কাইটো সেলিব্রেশন সেটা করার জন্য এটা এখানে বিল্ড করা হয়। তো পরবর্তীতে এটা ছিল ওই 1992 সালের পরে এটা পরে ওই জাপানের কমার্স চেম্বার হিসেবে ইউজ হয়। তো এখন এটা হচ্ছে খুব সুন্দরভাবে মানুষের হাঁটা চলার জন্য পার্ক হিসেবে তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এখান দিয়ে ঢোকার সাথে সাথে এরকম ছোট একটা পুকুরের মতো রয়েছে। যদি এখানে পুকুরে যাওয়া যাবে না, আপনার এখানে পাশে দিয়ে হাঁটার রাস্তা রয়েছে, পুকুরে যাওয়া যাবে না। তো এখানে হাঁটাচলা করা যাবে। তো যেটা বলতেছিলাম যে কাইটো গার্ডেনটা আসলে জাপানের আর গ্রেট ব্রিটেনের সাথে কমার্সের একটা জায়গা ছিল, এখানে তার কমার্স চেম্বার ছিল। এই পরবর্তীতে এই জাপান আর গ্রেট ব্রিটেনের মানে ফ্রেন্ডশিপের একটা নিদর্শন হিসেবে
এই এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এই লোকগুলি এই কাইটো গার্ডেন যেটা হল্যান্ড পার্কে অবস্থিত সেইটা তৈরি করে দেয় তাদের সম্পূর্ণ খরচে। এটা ফ্রেন্ডশিপের হিসেবে এটা তৈরি করে। তো এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, খুবই সুন্দর ফুলগুলি। তারপরে এখানে জাপানের যে ট্র্যাডিশনাল আমরা যেটাকে বাংলাদেশে বলি কল, সেই কলের একটা জায়গা রয়েছে। এখানে আপনার ওই কলের মধ্যে পানি পড়ে। এই এখানে যে বেড়াটা দিয়ে দেখতেছেন এর বাম সাইডে যাওয়া যাবে না, কারণ মানুষের হাঁটার জন্য স্পেসিফিক রাস্তা রয়েছে, এর বাম সাইডে এগুলো শুধুমাত্র নিদর্শন। একটু চিন্তা করে দেখেন এখানকার মানুষজন কতটা আইন ভীরু। যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না, কেউ যায়ও না। ইভেন এই যে দেখেন পুকুরে কত সুন্দর মাছ দেখা যাচ্ছে। সামনে আরও সারপ্রাইজ রয়েছে, আমরা একটু সামনে যাচ্ছি তখন দেখতে পাবেন ওই যে একটা ঝর্ণা, একদম মানে প্রাকৃতিক ঝর্ণার মতো শব্দ পাবেন, প্রাকৃতিক ঝর্ণার একটা ফিল দিবে ওইটা। তো ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করতেছি, দেখেন। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আপনারা শুনতে পাচ্তেছেন যে কতটা পানির শব্দ, মানে এটা আর্টিফিশিয়াল ঝর্ণা কিন্তু একদম ন্যাচারাল ফিল আসে। তো ওই দিন আমরা গিয়েছিলাম, সানডে ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তো এই কারণে খুব একটা সুন্দর ভিডিও করতে পারিনি। কিন্তু আপনারা এখানে পানির শব্দটা দেখতেছেন কতটা ন্যাচারাল ফিল দেয়। ইভেন ন্যাচারাল ফিল করার জন্য ওরা এই যে পানির যে বাবলগুলো আছে এই বাবলগুলো পর্যন্ত ওরা ন্যাচারালি ফিল দেওয়ার জন্য এই বাবলগুলো পর্যন্ত ক্রিয়েট করে, যেটা আমি পরবর্তীতে জানতে পারি এটা একটা স্পেসিফিক মেডিসিনের মাধ্যমে তৈরি করে। তো এখানে এই ঝর্ণার ঠিক অপোজিটে একটা ছোটো একটা পুকুর, সেখানে বিভিন্ন মাছ রয়েছে। হ্যাঁ, মাছ এগুলো ধরা যাবে না, জাস্ট দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। পরবর্তীতে আমি একটু সুন্দর একটা এই যে একটা সারপ্রাইজ দেখেন, এই পাখিটা কতটা মানে নদীর মাঝখানে ওর একটা ঘর বানায়, সে এখানে বসবাস করতেছে। ওর জীবনের মতো শান্তি পৃথিবীতে আর কারো নাই। পৃথিবীর সবচেয়ে সুখীর মানে অ্যানিমেল ওই। তো এখানে আমি সুন্দর এই প্রকৃতি থেকে একটু হালকা র্যাম্প ওয়াক করে নিলাম। পরবর্তীতে সবকিছু শেষে আমরা এখান থেকে আসলে এই কাইটো গার্ডেন বা যেটা পরবর্তীতে নাম করা হয় ফুকুশিমা মেমোরিয়াল গার্ডেন, সেখান থেকে আমরা বের হয়ে যাই। তো বের হওয়ার সময় দেখেন এরকম এই যে এই পাখি, হাঁসের ডাক শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এই সব কিছু আপনার রয়েছে। তো এগুলা আসলে প্রকৃতির থেকে সুন্দর কিছু হয় না, আর এদের দেখলে বোঝা যায় যে আসলে আরেকটা সবচেয়ে বেশি অবাক করার বিষয়, এখানে এত ব্যস্ত শহর হওয়া সত্ত্বেও এখানে আপনার এরকম ন্যাচারাল এত বড় বড় পার্ক রয়েছে এখানে। তো পার্ক থেকে বেরোর পরে আমরা এখানে গেলাম। তো এই পার্কের যে একটা অংশ দেখলেন, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, যেটা হচ্ছে মানুষের জন্য উন্মুক্ত করা। মানুষ এখানে ভিতরে যেতে পারবে, পিকনিক করতে পারবে, তারপরে বিভিন্ন ধরনের মানে মোট কথা আপনি এখানে খাবার গ্রিল করা যাবে না, কিন্তু আপনি খাবার দাবার নিয়ে এসে এখানে বসে খেতে পারবে। একটু ভাবুন, প্রকৃতির মাঝখানে এভাবে বসে খাওয়ার একটা অন্যরকম একটা ফিলিংস। পরবর্তীতে আমরা ওই অংশটা দেখার পরে আমরা এটার তৃতীয় যে অংশ সেখানে চলে যাই। এখানে এই যে অংশটা এটাকে ওরা নামকরণ করে উডল্যান্ড। আপনারা এখানে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্তেছেন পাখির আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্তেছেন। এই উডল্যান্ডটা হইতেছে ওয়াইল্ড লাইফ, মানে এখানে এরকম সুন্দর। তো এই উডল্যান্ডে বিভিন্ন ধরনের গাছপালা, যেমন এখানে বিভিন্ন গাছপালা রয়েছে, ফার্ন, ব্লুবেলস, ওয়াইল্ড গার্লিক, ওক, অ্যাশ, এই গাছপালাগুলি রয়েছে। আর পাখির আওয়াজ তো আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছেন, কতটা সুন্দর ন্যাচারাল পাখির আওয়াজ। পরবর্তীতে আমি এখান দিয়ে সোজা এই গাছপালাগুলির মাঝখান দিয়ে হেঁটে যাই। আরেকটা যেটা খুবই সুন্দর ব্যাপার যেটা আমার লেগেছে, গাছগুলোকে কতটা সুন্দর আপনার হচ্ছে সুন্দর পরিচর্যা করে রেখেছে, এবং এই গাছের মাঝখানে যাতে আপনার না যেতে হয় সেজন্য আপনার হাঁটার জায়গাও রয়েছে খুব সুন্দরভাবে, মানে পরিদর্শন যেটাকে বলে যে পরিচর্যা করে এবং সুন্দর প্রেজেন্টেশন করে রেখেছে। এর মাঝখান দিয়ে হাঁটলেও আসলে খুব প্রশান্তি পাওয়া যায়। তো এই উডল্যান্ড থেকে সোজা গেলে আপনার আরেকটা এই সোজা হেঁটে বের হলে এখানে আরেকটা সারপ্রাইজও রয়েছে, যেটা আরেকটা মানে ইংল্যান্ডের যে একটা ক্লাসিক ব্যাপার, ওরা হচ্ছে সব সময় মানে পৃথিবীর যত বিখ্যাত ঐতিহ্যবাহী জিনিসপত্র রয়েছে ওদের এখানে রয়েছে। এই হল্যান্ড পার্কের একটা সারপ্রাইজ হচ্ছে এটা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দেখলে প্রাথমিক পর্যায়ে কিছুই মনে হবে না। এটা সম্পর্কে একটু পরে বিস্তারিত আর আলোচনা রয়েছে। এখন চলুন আমরা একটু যেটা এখান থেকে সোজা বের হলে
এরকম গাছের একটা পথের মতো তৈরি করে দেওয়া আছে, মনে হচ্ছে যে গাছের গেট। তো এইখানে আপনি চাইলে বড় একটা দাবা ঘর রয়েছে, যারা দাবা পছন্দ করেন এখানে আসলে চাইলে খেলতে পারেন, একদম দাবার ঘরটা সব রয়েছে। তো এখন যেটা বলতেছিলাম, এই যে গোলাকার জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আর্মিলারি স্ফিয়ার, যেটা দ্বিতীয় সেঞ্চুরিতে অ্যাস্ট্রোনমার আলেকজান্ডার বানায়। এটা দিয়ে তখন হচ্ছে আপনার স্টার, প্ল্যানেট এবং আরও যে জিনিসপত্রগুলো রয়েছে এটা যে সান বা আর্থের মাঝে ঘুরে সেটা বোঝানো হইতো। এই আর্মিলারি স্ফিয়ারটা হল্যান্ড পার্ক 1986-এ হল্যান্ড পার্কের অলিভিয়ার জিরো হল্যান্ড পার্কে এটা গিফট করে। তো এখান থেকে আমরা বেরোর পরে এই যে অংশটা রয়েছে, এই জায়গাটা মেনলি সেই প্রাচীনকালে সেই যে রাজা জেমস, কিং জেমস, উনি এই জায়গাটা ইউজ করতেন তাদের যে বিভিন্ন রাজ্যের যে বিবাহ বা ম্যারিজ হইতো, সেইটা এই ম্যারিজ সেরেমনিটা এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখানে ওরা করতো। এই কারণে এটা খুবই সুন্দর সাজানো ছিল। এই যে এখানে এরকম পানির একটা ফোয়ারা রয়েছে, আজকে যদিও এটা আমরা যেদিন যাই সেদিন এটা বন্ধ ছিল। মেনলি এটা ইউজ করা হইতো ওদের যে ম্যারিজ সেরেমনি করার জন্য। ওই ভেতরে একটা চার্চ রয়েছে, ওই চার্চে ম্যারিজ সেরেমনিটা হতো। এখানে পানির ফোয়ারা টোয়ারা রয়েছে, যে বিভিন্ন এই ছবি, আর্ট, স্কাল্পচার এগুলো রয়েছে। তো এখান থেকে বের হওয়ার পরে এই জায়গাটা যে দেখতেছেন, এই জায়গাটা ওদের বেসিক্যালি ল্যাভেন্ডার যে ফ্লাওয়ার রয়েছে, ল্যাভেন্ডার ফ্লাওয়ার। এবং কিন্তু সোজা বের হলে ওই যে সামনে একটু এখানে বসার জায়গা রয়েছে, মানুষ যে কেউ এখনও চাইলে চার্চে যাইতে পারে, তারা এখানে বিকেলে এসে বসতে পারে। এবং ওই সোজা জায়গাটা রয়েছে, এখানে বেসিক্যালি বাচ্চাদের বিকেলের খেলার জায়গা রয়েছে। এটা হচ্ছে অরেঞ্জ পার্কের লাস্ট অংশ, যেখানে বাচ্চারা মানে খেলাধুলা করতে পারে। এখানে বিভিন্ন বাচ্চাদের খেলার জন্য যেই বিভিন্ন জায়গা রয়েছে, এবং যাতে মানুষ খালি পায়ে হাঁটতে পারে এখানে, এই জন্য এই জায়গাটায় মানে কোনো পাকা না রেখে স্যান্ড রয়েছে। তারপরে এখান দিয়ে আসলে পাশেই ওই যে এখানে দূরে দেখতে পাচ্ছেন, এখানে টেনিস খেলার জায়গা রয়েছে। যারা টেনিস খেলতে পছন্দ করে তারা ওই জায়গায় এসে টেনিস খেলতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও, হল্যান্ড পার্ককে নিয়ে বানানো ভিডিও। প্রকৃতির মাঝে এবং ঐতিহ্যে ঘেরা একটি স্থান, যেখানে চাইলেই আপনারা যে কোনো দিন আসতে পারেন ঘুরতে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কি করতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।